দুরভিসন্ধি, এক চোখে তার দুর্যোধন আর এক চোখে তার দুঃশাসন। শুধু আমার একটাই অনুরোধ, বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি, এক চোখে তার দুর্যোধন আর এক চোখে তার দুঃশাসন। তিনি বলে দেয় এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও, এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বুঝতে পেরেছিলেন, তাই আগেই বর্ণনা করে দিলেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরকম, অমিত শাহ সেরকম, খুব ভয়ঙ্কর, এই সেই। উনি যেদিন এই কথাগুলো বলছিলেন সেদিন আমি ভাবতেও পারিনি যে এই কথাগুলো সত্যি। কারণ হলো আমাদের বর্ডার নিয়ে নির্দেশিকা জারি হয়ে গেছে এবং তা হিন্দু আর্টিকেল ছাপাও হয়ে গেছে যে আমাদের 4095 কিলোমিটার বর্ডারের মধ্যে 175 কিলোমিটার যে জলাজমি নদী থাকে, যেগুলোতে বেড়া দেওয়া যায় না, যেগুলোকে সুরক্ষা দেওয়া যায় না, সেই সব জায়গাগুলোকে প্রাকৃতিকভাবে সুরক্ষা দেওয়া হবে এবং প্রাকৃতিক নিয়মে, প্রাকৃতিক পর্যায়ে সেগুলোকে সুরক্ষা দেওয়া হবে। এখন প্রশ্ন উঠতে পারে বা আপনারা হয়তো বলবেন যে প্রাকৃতিক উপায় কীভাবে? ড্রোন শুনেছি, টেকনোলজি শুনেছি, স্যাটেলাইট শুনেছি, সেন্সার শুনেছি, কিন্তু এই প্রাকৃতিক উপায় কি? সবটা বলবো। তার আগে নমস্কার, আমি চন্দন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল দৃষ্টিপাতে আপনাদের স্বাগত জানাই। আমাদের 4095 কিলোমিটার বর্ডারের 175 কিলোমিটার জলাজমি, যেগুলোতে বেড়া দেওয়া যায় না, যেগুলোতে ভাড়াতা দেওয়া যায় না, যেগুলোতে সম্ভবই নয় অ্যাকচুয়ালি, যে কারণে ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারী দিনের পর দিন বেড়ে চলেছে এবং বিভিন্নভাবে আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ করছে এবং জনসংখ্যাকে গুলিয়ে দিচ্ছে। আজকে এখানে বোম ব্লাস্ট, আজকে এই সেই বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, যে কারণে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তথা অমিত শাহ একটা বড় নির্দেশিকা জারি করেছে এবং এই নির্দেশিকা বিএসএফের মধ্যে আভ্যন্তরীণভাবে নির্দেশিকা জারিও হয়ে গেছে যে আমাদের এই 175 কিলোমিটার যে জলাজমি এবং নদী আছে সেখানে প্রাকৃতিকভাবে অর্থাৎ কুমির এবং সাপ ছেড়ে দেওয়া হবে, বিষাক্ত সাপ, যেগুলো বাংলাদেশ থেকে আসা, অন্যান্য যে দেশগুলো থেকে আসা বা রোহিঙ্গিয়া যারা প্রবেশ করছে এদেরকে আটকানোর জন্য জঙ্গল এবং জলাজমি, জঙ্গল যেগুলোতে মানুষ যাতায়াত করতে পারবে না সহজে বা সিকিউরিটি দেওয়া যায় না, এবং নদী পথে যেগুলোতে লুকিয়ে অনুপ্রবেশ করে সেগুলোতে গার্ড দিতে পারে না বিএসএফ, সেই সব জায়গাগুলোতে কুমির এবং বিষাক্ত সাপ ছেড়ে রাখা হবে। আপনারা প্রায় সময়ই শুনেছেন যে ইল্লিগেল অনুপ্রবেশকারী অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী এবং তার সাথে অবৈধ ব্যবসা বাণিজ্য, চোরাচালান যেটাকে বলা হয়, চোরাচালান থেকে অবৈধ ব্যবসা, অবৈধ হিউম্যান র্যাকেটস বা মানুষ প্রচার, গরু যেমন গরুকে ভেলায় বেঁধে ঠেলে দেওয়া হলো, গরু চলে গেল, মানুষকে এখান থেকে কিডন্যাপ করে ওদিকে পাচার করে দেওয়া, ওদিকের বাংলাদেশিরা এদিকে লুকিয়ে চলে আসা, ন্যাশনাল সিকিউরিটি থ্রেটকে আটকাতে এবং মানুষের সুরক্ষার্থে এই সাপ ছেড়ে দেওয়া হবে। যে 175 কিলোমিটার জায়গা জলাজমি এবং নদীপথ আছে সেখানে সাপ কুমির ছেড়ে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলে থাকেন যে বিএসএফ ছাড়া এসব হতে পারে না, বিএসএফ ছাড়া এরকম হতে পারে না, ওরকম হতে পারে না, বিএসএফ সেটিং করে, বিএসএফ টাকা নিয়ে পার করে দেয়, বিএসএফ সেটিং করে সব কিছু করে, ঢুকিয়ে আনে, পার করে দেয়, সব কিছু বিএসএফের মাধ্যমেই হয়। তো এখানে তো 175 কিলোমিটার যে জায়গা জলাজমি সেখানে কুমির ছেড়ে দেওয়া হবে। অমিত শাহ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বড় সিদ্ধান্ত নিয়েছেন, কুমির ছেড়ে দেওয়া হবে, সাপ ছেড়ে দেওয়া হবে, সেখানে তো কুমিরের সঙ্গে সেটিং হবে না, সাপের সঙ্গেও সেটিং হবে না, না পারবে এদিকে আমাদের এদিকের কেউ সেটিং করতে, না পারবে ওইদিকের কেউ সেটিং করতে। এমনই বড় সিদ্ধান্ত নিয়েছে, কার স্বার্থে? আমাদের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে, ন্যাশনাল সিকিউরিটি সুরক্ষার্থে আমাদের এই বড় সিদ্ধান্ত নিয়েছে। শুধু তাই নয়, আরও একটা বড় সিদ্ধান্ত যে এই বিলের যে গভীরতা বা এর মধ্যে আরও কী আছে তা দেখে আমি তো রীতিমতো হতভম্ব হয়ে গেছি। এবং এর সঙ্গে সঙ্গে আরও একটা বড় যে বিল পাস হতে চলেছে, পাস হওয়ার আগে সব আন্দোলন শুরু করে দিয়েছে, সেই যে বিল, এই বিলটা এমনই একটা বড় বিল যেটা ভারতের যে এই ডিপ স্টেট, শুনেছেন নিশ্চয়ই যে ডিপ স্টেট থেকে টাকা আসে আমাদের ইলেকশন রেগুলেট করার জন্য, ইলেকশনের কাজকর্ম রেগুলেট করার জন্য, প্রোপাগান্ডা ছড়ানোর জন্য, ভারতের তক্তাপালট করানোর জন্য বিভিন্ন রকম ডিপ স্টেট থেকে টাকা আসে এবং এইসব হয়, আপনারা বিভিন্ন সময় শুনেছেন। তো সেই ডিপ স্টেটের থেকে যে টাকা আসা বা বাইরের থেকে যে টাকা আসা ফরেন ফান্ডিং, সেই ফরেন ফান্ডিংকে ট্রান্সপারেন্সি করার জন্য এবং ফরেন ফান্ডিং কে কাকে টাকা দিচ্ছে, কিভাবে দিচ্ছে, কেন দিচ্ছে, কী কারণ দিচ্ছে, এই সব কিছুকে বা যদি কোনো অবৈধভাবে রেগুলেট করার জন্য কোনো বিষয়কে টাকা আসে সেটাকে হাতুড়ি অর্থাৎ হ্যামার করার জন্যে বড় একটা বিল আনতে চলেছে আমাদের কেন্দ্র সরকার। এই যে বিল FCRA 2026, এই বিল
ইন্ট্রোডিউস করা হয়ে গেছে। এই বিলটা ইন্ট্রোডিউস করার পর কেরালায় আগামী 9 এপ্রিল যে ইলেকশন আছে, সেই কারণে কেরালা থেকে বড় আন্দোলন শুরু হয়েছে এবং এটা পোস্টপনও হয়ে গেছে। ইন্ট্রোডিউস করার পরে পোস্টপনও হয়ে গেছে। তার কারণ হলো বিরোধীরা আন্দোলন শুরু করেছে, কারণ সবচেয়ে বড় সমস্যা তাদেরই হতে চলেছে। তাদের মাথায় হাত পড়ে গেছে যে যদি এটা পাস হয়ে যায় বা ইন্ট্রোডিউস যখন হয়ে গেছে, পাস তো হয়ে যাওয়ারই কথা, তো সে কারণে যদি হয়ে যায় আগামী 30 বছর এই গভর্নমেন্টকে তার সিট থেকে নড়ানো সম্ভব হবে না। যে কারণে অ্যালিগেশন লাগানো হচ্ছে যে এটা নাকি মাইনরিটিকে টার্গেট করা হচ্ছে, মাইনরিটিকে টার্গেট করেই বিল করানো হচ্ছে। তো যে কারণে অমিত শাহ একটা বুদ্ধিমানের কাজ করলেন, উনি এটাকে বর্তমানে স্থগিত রেখে এটাকে পোস্টপোন করলেন যে এটা পরে আলোচনা হবে। কারণ এটা সবচেয়ে বড় প্রভাব কেরালাতে পড়তে চলেছে। কেরালাতে যেহেতু সামনে ইলেকশন এবং কেরালাতে যেহেতু এইসব বিষয়গুলো খুব বেশি ঘটে, তো সে কারণে এটাকে ইন্ট্রোডিউস করেও এটাকে পোস্টপোন করে দেওয়া হলো। বিরোধীরা চায় না এটা পাস হোক, কারণ এটা যদি পাস হয়ে যায় আগামী 30 বছর এই গভর্নমেন্টকে নাড়ানো যাবে না এবং এই গভর্নমেন্টের আরও নাম বাড়বে, দেশে বিদেশে নাম ফুটবে এবং এটা আমাদের এই স্টেট বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এবং প্রযোজিত দেশ হিসাবে পরিচিত হয়ে যাবে। যে কারণে বিরোধীরা চেষ্টা করছে যাতে এই বিল পাস না হয় এবং বিভিন্ন রকম অ্যালিগেশন লাগিয়ে এটাকে পোস্টপোন করিয়েছে। ইলেকশনের পরে কি করে এই বিল পাস করাতে হয় সেটা ভারতীয় সরকার ভালো করে জানে। এই বিল পাস হলে তখন আমাদের ডেভেলপমেন্ট, আমাদের গ্রোথ, আমাদের সব কিছু আমাদের কন্ট্রোলে আসবে। আর আমাদের এই সব কিছুকে কন্ট্রোল আনতে গেলে সব থেকে আগে কন্ট্রোল করতে হবে ডিপ স্টেট। যে ডিপ স্টেট আমাদের গভর্নমেন্ট পাল্টাবে কিনা, আমাদের কি করে ডেভেলপমেন্ট হবে, কি করে গ্রোথ হবে, কতটা গ্রোথ হবে, কে সরকার থাকবে, কে না থাকবে, কি ব্যাপার, কে কাকে কখন ইলেকশন হবে, কে কাকে ভোট দেবে, সব কিছু রেগুলেট করার চেষ্টা করে। আমাদের দেশের সুরক্ষা বা আমাদের দেশের ডেভেলপমেন্ট, আমাদের দেশের গ্রোথ, আমাদের দেশের রিমোট কন্ট্রোল তো নিউ ইয়র্ক বা লন্ডনে থাকতে পারে না। আমাদের দেশের কন্ট্রোল আমাদের সরকারের হাতে থাকতে হবে, তবে না গিয়ে আমাদের দেশ আগামী দিনে ডেভেলপিং না হয়ে ডেভেলপড কান্ট্রিতে পরিণত হবে। তো এইসবগুলো কন্ট্রোল করার জন্যে আপনারা শুনেছেন নিশ্চয়ই যে বাংলাদেশে তক্তাপলট হয়ে গেছে, নেপালে তক্তাপলট হয়ে গেছে। কী করে হলো? এই যে ডিপ স্টেট ফরেন ফান্ডিং, যে ফরেন ফান্ডিংকে কন্ট্রোল করার জন্য যে বিলটা আসতে চলেছে, এই ফরেন কন্ট্রিবিউশন FCRA বিল 2026 বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, যেটা ইন্ট্রোডিউস অলরেডি করা হয়ে গেছে, এখন পোস্টপোন হয়ে আছে এই অ্যালিগেশন এবং কেরালার ইলেকশনকে লক্ষ্য করে। আপনারা জানেন বিগত NRC, CAA, বক্স এইসব আন্দোলনগুলো এই ডিপ স্টেট বা ফরেন ফান্ডিংয়ের থেকেই হয়েছে। আপনারা কি মনে করেন এগুলো এমনি হয়েছে? না, সবই ফরেন ফান্ডিং। এবং গত কিছুদিন আগের যে ঘটনা, মোফাক্করুল ইসলাম যে অ্যারেস্ট হলো, সেই অ্যারেস্ট এবং তার যে অ্যাকাউন্টের গত 1 মাসের মধ্যে তার যে লেনদেনের যে পরিমাণ পাওয়া গেছে NGO থেকে, এই NGOগুলোই ফান্ডিং করে এইসব আন্দোলনকে, এবং NGOগুলোকে ফান্ডিং আসে ডিপ স্টেট থেকে। এইসব কিছুকে কন্ট্রোল করার জন্য এই CAA, NRC, বক্স এবং এইসব মোফাক্কেরুল ইসলামদের মতো যেসব এইসব ঘটনাগুলোকে যাতে না ঘটে এবং এগুলো যাতে ভারত সরকার নিজের কন্ট্রোলে আনতে পারে এবং এইসব বিষয়গুলো যাতে ট্রান্সপারেন্সি আসে, সেই কারণে এই বিল। আপনারা হয়তো এটাও লক্ষ্য করেছেন যে হঠাৎ করে যখন তখন আন্দোলন শুরু হয়ে যায়, এবং এই আন্দোলনগুলো কি না, হিউম্যান রাইটস কমিশন, প্রাকৃতিক সুরক্ষা বা বিভিন্ন রকমভাবে আন্দোলন শুরু হয়ে যায়, এবং এইসব আন্দোলনগুলো শুরু হয়ে গভর্নমেন্টের উপর চাপিয়ে দেওয়া হয় যে এইগুলো গভর্নমেন্টের জন্য হচ্ছে না, এইগুলো এরকম হচ্ছে, সেরকম হচ্ছে, এই ক্ষতি হচ্ছে, ওই ক্ষতি হচ্ছে, হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, বিভিন্ন রকমভাবে চাপিয়ে দেওয়া হয়। এগুলো কী কারণে হয়? হঠাৎ করে হয়ে যায় না, এগুলোর পিছনে একটা বড় প্ল্যান থাকে, যা হলো ডিপ স্টেট। এই NGOগুলো যে এই ফান্ডিং করে থাকে সেটা গভর্নমেন্ট আগে থেকে বুঝতে পেরেছিল, যে কারণে 20,000-এরও বেশি NGOকে বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট। এই যখন তখন আন্দোলন এবং এই ফরেন ফান্ডিং এবং এইসব ওয়াকফ আন্দোলন, এই CAA, NRC এইসব আন্দোলনগুলোকে নিজেদের কন্ট্রোলে আনার জন্য এবং ফরেন ফান্ডিং বা ডিপ স্টেটের এই ভারতের অভ্যন্তরীণ বিষয়গুলোকে কন্ট্রোল করা আটকাতে এই বড়সড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। শুধু তাই নয়, এই যে ফরেন ফান্ডিংগুলো আসে NGOগুলো, এই NGOগুলোতে যে টাকা আসে সেগুলো তো ফরেন ফান্ডিং। এই ফরেন ফান্ডিংগুলো এই NGOগুলো কিসে ব্যবহার করে? স্কুল কলেজ থেকে ডেভেলপমেন্টে শুরু করে যে বিভিন্ন কাজে লাগে, সেগুলো তো হিসাব দেওয়া বা গভর্নমেন্টের যে মনিটরিংয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু এগুলো করা হয় না। কারণ কি? কারণ এইসব টাকাগুলো দিয়ে শুধু যে এরকম আন্দোলন হয় তা নয়, এই ফরেন ফান্ডিং দিয়ে ডেমোক্রেসি চেঞ্জ থেকে শুরু করে হিউম্যান রাইটস এইসব আন্দোলন, তার সঙ্গে সঙ্গে রিলিজিয়াস কনভার্সনের মতো একটা ভয়ঙ্কর বড় ষড়যন্ত্র চলে এবং চলে আসছে, যেটাকে কন্ট্রোল করার জন্য ভারত সরকার এই বড় পদক্ষেপ নিয়েছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,
জয় হিন্দ, বন্দে মাতরম।